রাত 1:30। প্রাইমারি স্কুলের মাঠে ছোটখাটো একটা পিকনিক জমে উঠেছিল। হাসি, মজা, গরুর মাংসের গন্ধ আর ঝলমলে আলো। পশ্চিম দিকে দাঁড়িয়ে আছে পুরনো কালীবাড়ি। তার সামনের বট গাছটি এত বড়, এত ছায়াশী, মানুষের কল্পনায় ঢুকে পড়ে যে তার ডালপালা যেন রাতের ওড়না কাঁপিয়ে দেয়। পাশেই পুরু পুকুর, জল নীরব, কালের মতো স্থির। পিকনিক শুরুর আগে বিপ্লব বলল, রায়হান, খড়ি নিয়ে এলে রান্না শুরু করা যাবে। রায়হান হাঁসফাঁসে মাথা নোচায় ওই খড়ির ব্যাগ কাঁধে নিয়ে বট গাছের দিকে খাটে হলো। সে হেঁটে গেল আর গা ঢাকা দিল কালো ছায়ার কাছে। শুরুতে কেউ খেয়াল করে না, আড্ডা চলে, গল্প হয়, কিন্তু সময় এগোতেই ঘড়ির কাঁটা লাগলো। রায়হান ফেরেনি। প্রথমে তারা ভেবে নিয়েছিল হয়তো গাছের ওপারে একটু ঘুরে এসেছে, কিন্তু যখন 1 ঘন্টা 2 ঘন্টা কেটে গেল, আতঙ্ক এসে বাস করল হৃদয়ে। তারা মিলে কাঁধে টর্চ নিয়ে কালীবাড়ির দিকে এগোলো। দরজার ফাঁক জায়গায় খড়ির ছিটা, পায়ের ছোট ছোট ছাপ, কিন্তু কোথায় লোক? পুকুরের ধারে ঘাস কেটে ভেজা রক্তের মতো দাগ। কেউ খুব বেশি দেখতে পাচ্ছে না, রাত্রি যেন চোখে রং লাগিয়েছে। বট গাছের নিচে তারা বিভক্ত হয়ে খুঁজতে গেল। হেদায়েতুল এগিয়ে, সাকিব পিছনে, আতিক পাশে। বিপ্লব ও আরেকজন কোণে তাকিয়ে রাত্রির অদ্ভুত চিৎকার শুনছিল। হঠাৎ পুকুরের ধারে একটি হাহাকার, ঠিক মানুষের মতো, কিন্তু গলাটা যেন ছুরি দিয়ে কাটা। তারা চলল শব্দের দিকে, আর তখনই বট গাছের ছায়া ভাঙল। কেউ, কিছু তাদের পেছন থেকে কক্কা করে ধাক্কা দিল। প্রথমটি হলো সে ধাক্কা, নাম না নেওয়া কাঁটা। সাকিব পিছনে তাকাল। সে দেখল বট গাছের ডালপালা কাঁপছে, কিন্তু ডালের আর কোথাও মানুষের মতো ছায়া ছিল। সাকিব বলতে শুরু করলো, এটা কি? কিন্তু তার বাক্যটা সে শেষ করতে পারল না। কালো ছায়া তার পেছনে এসে লম্বা চুল বিছিয়ে হাতের মতো করে তার গলায় ঝুলিয়ে দিল। চোখ মেলে সাকিব চিৎকার করতে গেল, কিন্তু শব্দ তার গলাতেই আটকে যায়। হেদায়েতুল আর আতিক তাড়াতাড়ি এগিয়ে গেল, টেনে টানতে লাগলো, কিন্তু তাদের হাত ভারী, মন ভারী, তাদের পা জমে আছে, মানুষের মতো বলার শক্তিই নেই। সাকিব কাঁদতে কাঁদতে হোঁচট খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তা সে গেল, আর যেটা বাকি রইল তা ছিল তার চেয়েও ভয়ের। তারা সাকিবকে টেনে তুলতে পারল না। ঠান্ডা ছিল, কিন্তু যেন ঘামের মতো গরম কিছুর ছোঁয়া তাদের গায়ে পড়ছে। সাকিব কাঙ্ক্ষিতভাবে চোখ মেলে চুপ হয়ে গেল। তার দেহে যেন কেউ বসে আছে। কয়েক সেকেন্ড পর তার দেহের সব ত্রাণ শক্তি উধাও। তারা দেখল সাকিবের মুখ থেকে ধীরে ধীরে যে রক্ত ঝরার রেখা, সে আলাদা এক সাদা কুয়াশায় মিলিয়ে গেল। সাকিব আর কথা বলতে পারল না। সে শেষবার বিপ্লবের দিকে তাকাল, যেন বলছে, বাঁচাও। তার চোখে অচেনা লাল আলোর প্রতিফলন ছিল, আর তারপর সে নিঃশব্দে অদৃশ্য হয়ে গেল। হেদায়েতুল আর আতিক চিৎকার করে হয়ে গেল, কিন্তু তাদের চিৎকার বাতাসে ভেসে গেল। রাত তাকে বাজিয়ে দিল। তারা বুঝল মেঘার মতো একটা সত্য সামনে উঠে এসেছে। রায়হান, বিপ্লব, সাকিব তিনজনই আর নেই। তারা সারা রাত ধরে বাঁধ ভাঙা মতো খুঁজল, কালীবাড়ির ভিতর, পুকুরের ধারে, বট গাছের ডালপালায়, কিন্তু কোনো নিখুঁত চলাচল পাওয়া গেল না। কেবল ছিল ছায়া, ফিস ফিস, আর একটি অদ্ভুত ধাবমান শব্দ, ধাপ ধাপ, যা তাদের কানে যেন গেঁথে গেল। রাত কেটে গেল। তারা ক্লান্ত, শুকিয়ে পড়া চোখ নিয়ে সকালে একত্রিত হলো। আকাশ হালকা হলেই তাদের বোধ হলো তারা আর মানুষ না। আরো তীব্রভাবে কাঁদল, কারণ তারা তাদের কাছে থাকা বন্ধুদের চালচিত্রই পেল না। তারা সারা রাত রাগে, আগ্রহে একে অপরকে অভিযোগ করল। কি করে তারা বন্ধুদের ছেড়ে এসেছে? কেন তারা আগে সাহস করে না গিয়েছিল? সব প্রশ্ন অপ্রশ্নিত রয়ে গেল।
তারা শেষে পরাজয় বরণ করে পিকনিক স্পটে ফিরে এলো। সেই খোলা ঘাস, সেই আলো, সেই ভাঙা থালাগুলো সব একসাথে কাঁপছে মনে। তারা একে একে বসে পড়ল, কানে কানে ভুলে যাওয়া গল্পগুলো ফিসফিস করে বলল। চোখে একরকম শূন্যতা। হেদায়েতুল এবং আতিক দুইজন একে একে কাঁদতে শুরু করল। তাদের কণ্ঠে কণ্ঠে কাঁদা, ভাঙা আর নীরবতার এক অদ্ভুত অনুরণন। তারা পাগলের মতো হয়ে উঠছিল, কারণ জ্ঞানটা বলছিল তারা যে রাত্রিটা কাটিয়েছে তার কোনো ব্যাখ্যা নেই। তাদের চোখে দেখতে পাওয়া ক্ষুদ্র দাগগুলো অদ্ভুতভাবে ম্লান হয়ে যাচ্ছে। ততক্ষণে গাছের ওপর থেকে সূর্যের আগুন ধীরে ধীরে খসে পড়ছে, কিন্তু মাঠে তেমন আলো নেই। হঠাৎ ব্যাকগ্রাউন্ডে গাছগুলো জোর করে কেটে উঠল। বট গাছটির জ্যামিতিক অঙ্গ আর বিছানো শিকড়গুলো যেন জাগ্রত। হেদায়েতুল আর আতিক একসঙ্গে উঠল। কেন জানে না, হয়তো তারা শেষবার চেষ্টা করতে চেয়েছে, হয়তো পুরো ঘড়িটা শেষ করে তারা সত্যটা মেনে নেবে বলে ভেবেছিল। তারা পায়ের দিকে তাড়া করতেই প্রথমেই তাদের চারপাশ কেঁপে উঠল। বট গাছের একটু দূরে জোড়া জোড়া শিকড়, আপনারা কল্পনায় যা মনে করেন তার চেয়েও বড়, হঠাৎ এগিয়ে এলো। শুরুটা ভীষণ ধীর, একটু কাছে আসলেই শিকড়গুলো যেন মানুষের মতো আঙুল মেলে ধরে পথ বন্ধ করে দিল। তারা পিছিয়ে যেতে চাইল, কিন্তু শিকড়গুলো দ্রুত বাঁধন কষতে লাগলো, মনেই পড়ে না কিভাবে। হাত বাড়ালেই শিকড়গুলো তাদের কবজি জড়িয়ে নিল। পা উঠলে শিকড়গুলো ঘাড়ে আঁচড় দিল। নারকীয় কষ্টে আতিক চিৎকার করে পড়ে গেল, কিন্তু তার চিৎকার বাতাসে নষ্ট। হেদায়েতুলের চোখ বড় হয়ে ওঠে। সে বুঝতে পারল তারা কেবল খুঁজছিল না, আক্রমণ করা হচ্ছে। এই বট গাছটি এক নিজস্ব প্রাচীন রাগে জেগে উঠেছে। শিকড়গুলো তাদের কানের কাছে ফিসফিস করল, ধীরে টান টান করে, চাই, রক্ত চাই, ফিরে যাও। শব্দগুলো ছিল কেবল ভ্রুকির ফিসফিস, আর তাদের দেহে ঢুকে পড়ল এক অদ্ভুত নীরবতা। আতিক মুচকি করে হেসে ফেলল। তার হাসি আর আগের হাসির মতো নয়, তার চোখে ছিল কালো গভীর শূন্যতা। হেদায়েতুল মাথা নাড়াতে চাইল, কিন্তু শিকড়ের গ্রাসে সে অচল হয়ে পড়ল। দুজনে একসঙ্গে শেষবার চেষ্টা করল। হেদায়েতুল চেঁচিয়ে উঠল, বাঁচাও, কেউ দাও। কেউ শোনা গেল না। তারা অজ্ঞান হয়ে পড়ল, সোজা মাটিতে গড়িয়ে পড়ল। শরীরের তাপ ধীরে ধীরে নিস্তেপ হয়ে গেল। সূর্য উঠে এলো। গ্রামবাসীরা সকালে হাঁটতে বেরোলো। তারা পিকনিকের স্পটের কাছে এসে দেখল দুই হদ্দেমন ছায়াময় মানুষ মাটিতে লুটিয়ে আছে, চোখ বন্ধ, মুখ কালোচে, পাশে থালার ভাঙা টুকরো আর খালি চুলা। প্রথমে ভয়ে তারা কিচ্ছু করল না, কিন্তু পরে সাহায্যের জন্য চিৎকার করে ডাক দিল। কয়েকজন বুড়ো, কয়েকজন যুবক, তারা ডেকে ডেকে হেদায়েতুল আর আতিককে ঘিরে নিল। গ্রামবাসীরা দ্রুত তাদের উদ্ধার করে নিল। শুধু মৃদু হাতরে হাত চাপিয়ে মাথায় ঠান্ডা পানি ঢালে। কিছুতেই তারা জেগে উঠল। আতিক চোখ খুলল। সে প্রথমে চেনা আবহ দেখে কেমন অস্থির হয়ে উঠল। হেদায়েতুলের ঠোঁটে কেবল ফিসফিস, বাঁচাও ওদের, আর তারপর সে আবার অচেতন। গ্রামের বয়স্করা এক একটি কথা বলল। কালীবাড়ির গাছ আবার জেগে উঠেছে। আর কেউ কাঁপিয়ে কাহিনী বলল। রাত্রে যা ঘটেছে তা তারা কল্পনাতেও ধরতে পারছে না। গ্রামবাসীরা দুইজনকে নিয়ে বাড়ি কণ্ঠে নিল, চিকিৎসা করল, পানি দিল। ধীরে ধীরে তারা সচেতন হলো। তারাও রাগে ও ভয়ে ফেটে পড়ল, কিন্তু তারা জানে না রায়হান কোথায়, বিপ্লব কোথায়, সাকিব। তিনজনের কোনো চিহ্ন নেই, শুধু খড়ির বস্তা, কিছু ছেঁড়া কাপড় আর পুকুরের ধারে ছড়ানো এক অদ্ভুত রক্ত চিহ্ন। গ্রামের লোকেরা রাত জেগে ঈষৎ ফিরে ফিরতে দেখল যে বট গাছটি আবার শান্ত। তার শিকড়গুলো মাটির নিচে হারিয়ে গেছে, কিন্তু ফিসফিসটা কানে বাজছে, এখান থেকে বেঁচে যাবে কে? সেই রাতের পর পিকনিকের কথা আর কেউ স্মরণ করে না।
হেদায়েতুল এবং আতিক ধীরে ধীরে সুস্থ হলো, কিন্তু তাদের হৃদয়ে সেই রাতের ছায়া খেচে রয়ে গেল। গ্রামে কেউ আর কালীবাড়ির কাছে না যায়, আর বট গাছের ডালপালাও রাতে কাঁপে যখন পেছন থেকে কেউ হেসে ওঠে।